মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জয় বাংলা। বন্ধুরা, একটা সময় বাংলাদেশের পভার্টি রেট ছিল 80%, কিন্তু কিছু সময়ের মধ্যে বাংলাদেশকে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিক কান্ট্রি হিসেবে ধরা হতে থাকে, যার ফলে অনেক নিউজ চ্যানেল আর ইউটিউবাররা এটা দাবি করতে থাকে যে বাংলাদেশ একসময় ভারতের ইকোনমিকেও ছাড়িয়ে যাবে। বিগত বছরে যেখানে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম $2824 ছিল, সেখানে ভারতের পার ক্যাপিটা ইনকাম ছিল $2320, যার থেকে এটা তো একদম নিশ্চিত যে বাংলাদেশ ইকোনমিক দিক দিয়ে ভারতকে সত্যিই মাত দিয়ে দিয়েছে। কিন্তু এটাই কি সম্পূর্ণ সত্যি? সত্যিই কি বাংলাদেশ ভারত সহ বিশ্বের অন্যান্য দেশকে ইকোনমিক দিক দিয়ে পিছনে ফেলে দিচ্ছে? আর যদি এটার উত্তর হ্যাঁ হয়, তাহলে বাংলাদেশকে আইএমএফের কাছ থেকে লোন নিতে হলো কেন? কেন এটা আইএমএফের এমন সব শর্ত মানতে রাজি হয়েছে যার কারণে দেশে দাঙ্গা বাঁধতে পারে? আর কি করে আজ বাংলাদেশ নতুন করে 3,09,00,000 গরিবের জন্ম দিয়েছে? তো চলুন জেনে নেওয়া যাক এগুলি সম্বন্ধে সব কিছু। শুধু ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তবে ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ রইল, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে নেবেন। বন্ধুরা, 1947-এ ইন্ডিয়া আর পাকিস্তান ভাগাভাগি হয়ে যায়। তখন বাংলাদেশ পাকিস্তানেরই একটি অংশ ছিল, আর যাকে পূর্ব পাকিস্তান বলা হতো। কিন্তু 26শে মার্চ 1971-এ এটা পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় আর নতুন একটি দেশে পরিণত হয়, যার নাম দেওয়া হয় বাংলাদেশ। সেই সময় চারিদিকে যুদ্ধ বাঁধার কারণে এই দেশের পরিস্থিতি তখন অনেক খারাপ ছিল, আর এখানকার পভার্টি রেট 80%কেও অতিক্রম করে গিয়েছিল, যার কারণে এটা হয়তো সেই সময় কেউ ভাবতে পারেনি যে বাংলাদেশ কখনো এইরকম ডেভেলপ কান্ট্রিতে পরিণত হবে। কিন্তু অবাক করে দেওয়া বিষয় হলো, বিগত 50 বছরে এটা না শুধুমাত্র পভার্টি রেটকে 80% থেকে 12.9%-এ করে দিয়েছে, বরং এটা বিশ্বের সবার থেকে বেশি গ্রোয়িং ইকোনমিক কান্ট্রিতে পরিণত হয়েছে। এখন প্রশ্ন আসে, এমনটা আসলে হলো কি করে? বাংলাদেশ এমন কোন স্ট্র্যাটেজি ফলো করেছে যার কারণে আজ আমরা এখানে পৌঁছে গিয়েছি? বন্ধুরা, 1970-এর দশকে মিডল ইস্টে প্রচুর পরিমাণে তেলের ভাণ্ডার পাওয়া যায়, যার কারণে লাখো বাংলাদেশি সেখানে কাজ করতে যায়। তারা মিডল ইস্টে কাজ করে আর সেখান থেকে নিজেদের আর্নিং বাংলাদেশে পাঠাতে থাকে। 2018-এর একটি ডেটা অনুসারে 7.1% বাঙালি এমন রয়েছে যারা দেশের বাইরে কাজ করছে আর সেখান থেকে নিজেদের আর্নিং আমাদের দেশে পাঠাচ্ছে। কিন্তু আসলেই কি কারোর রেভিডেন্স কোনো দেশের ইকোনমিকে বাড়াতে পারে? আর যদি বাড়িয়েও থাকে তাহলে সেটা কি করে বাড়ে? এটা জানতে হলে আপনাদের এটা বুঝতে হবে যে যদি কোনো রেভিডেন্স কোনো উন্নত দেশ থেকে আসে, তাহলে সেক্ষেত্রে এটা গোল্ড মাইন্সের কাজ করে। যেরকম যদি কোনো ব্যক্তি সৌদি আরবে কাজ করে আর মাসে 2000 রিয়াল কামায়, তাহলে বাংলাদেশে তার ভ্যালু 57,000 টাকা হবে। এইভাবেই যখন কোনো ব্যক্তি অন্য কারেন্সির টাকা নিজের দেশে পাঠাতে থাকে, তখন তার ভ্যালু কয়েক গুণ পর্যন্ত বেড়ে যায়। আর এইভাবেই যখন সেই টাকা তারা এখানে ফুড, এডুকেশন আর মেডিসিনে খরচ করে, তখন তার ট্যাক্স আর লাভ সরাসরি সরকারের কাছে পৌঁছে যায়। আর এইভাবেই দেশের ইকোনমি বেশ খানিকটা বুস্ট হতে পারে। এখন প্রশ্ন উঠে আসে যে বাংলাদেশ আসলে অ্যানুয়াল কত টাকার এভিডেন্স রিসিভ করছে? তো আপনাদের বলে দিই যে 2020-তে বাংলাদেশ $21.75 বিলিয়ন রিসিভ করেছিল, আর যেটা এখানকার জিডিপির সাথে 6.6% কন্ট্রিবিউশন করেছিল। বন্ধুরা, বাংলাদেশ শুধুমাত্র এভিডেন্সই রিসিভ করে না, বরং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেও এর বড় ভূমিকা রয়েছে। আপনারা হয়তো এটা জানেন যে বাংলাদেশ বিশ্বের মধ্যে গার্মেন্টস এক্সপোর্টের ক্ষেত্রে প্রথম দিককার সারিতে পড়ে, আর যেটা অ্যানুয়ালি প্রায় $300 বিলিয়ন গার্মেন্টস এক্সপোর্ট করে, আর যার সাথে 4 মিলিয়নেরও বেশি লোক যুক্ত রয়েছে। এবার আপনার মনে হয়তো এই প্রশ্নটা আসতে পারে যে বাংলাদেশ কি করে এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এত আগে পৌঁছে গেছে? তাহলে এটার উত্তর হবে চিপ লেবার কস্ট। একটা সময় ছিল যখন রেডিমেড গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ে চায়না সবার প্রথমে ছিল, কিন্তু ধীরে ধীরে যখন চায়না নিজের লেবার কস্ট বাড়াতে শুরু করে, তখন বহু ব্র্যান্ডরা বাংলাদেশকে নিজের অল্টারনেটিভ রূপে দেখতে শুরু করে। আর যেহেতু সেই সময় বাংলাদেশের লোক খুবই গরিব ছিল আর তাদের কাজের প্রয়োজন ছিল, সেই কারণে তারা খুব কম পারিশ্রমিক নিয়ে কাপড় তৈরির কাজ শুরু করে দেয়। আর ধীরে ধীরে এই ইন্ডাস্ট্রি বেড়েই চলতে থাকে। এখান থেকে যে কাপড় তৈরি করা হতে থাকে সেটা লোকেদের অনেক পছন্দ হয়, আর যার কারণে বড় বড় টেক্সটাইল কোম্পানি বাংলাদেশকে নিজের কাজ দিতে শুরু করে। আর দেখতে দেখতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় রেডিমেড গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের দেশে পরিণত হয়। আজ বাংলাদেশের টোটাল এক্সপোর্টের 80% পার্ট এই টেক্সটাইল ইন্ডাস্ট্রির। আর বর্তমানে এখানে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের জন্য 5000-এরও বেশি ফ্যাক্টরি রয়েছে, আর এখানে মহিলা কর্মচারী সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। বন্ধুরা, বাংলাদেশের ইকোনমিকে স্কাই রকেটিং বানানোর পিছনে তৃতীয় সবচেয়ে বড় কারণ হলো মাইক্রো লোন সিস্টেম, যেটাকে 1983-তে মোহাম্মদ ইউনুস নামের একজন ইকোনমিস্ট শুরু করেছিল। তিনি দেখেন দেশের গরিব মানুষদের কোনো কাজের জন্যই ব্যাংকের থেকে কোনো রকম লোন দেওয়া হয় না, তো এটার সলিউশন হিসেবে তিনি গ্রামীণ ব্যাংকের শুরু করেন। এই ব্যাংকের সাহায্যে তিনি মহিলাদের ছোট ছোট গ্রুপ তৈরি করেন আর সেখানে তাদের লোন দেওয়ার ব্যবস্থা করেন। ওই গ্রুপ এই টাকার সাহায্যে নিজেদের বিজনেস শুরু করে। এরপর মোহাম্মদ ইউনুস লক্ষ্য করেন যে মহিলারা নিজেদের ফ্যামিলির কোয়ালিটি লাইফ
প্রোভাইড করার জন্য অনেক বেশি কাজ করে, আর তারা নিজেদের ডেপুটেড কালচারের জন্য একদম সময়তেই সেই লোন পরিশোধ করে দেয়। এই জন্য তিনি এই মহিলাদেরকে বড় বড় লোন প্রোভাইড করতে থাকেন, যেটার সাহায্যে মহিলারা নিজেদের বিজনেসকে আরও বড় করতে পারে আর নিজের প্রোডাকশানকে আরও বাড়াতে পারে। এর ফলস্বরূপ 11 বছরের মধ্যে এই গ্রামীণ ব্যাংকের সাথে 20 লাখ মেম্বার্স যুক্ত হয়ে যায়, আর যাতে 94% শুধু মহিলা ছিল। এই ব্যাংকগুলো 1 বিলিয়নেরও বেশি লোন প্রোভাইড করে, আর যেটা বাংলাদেশের ইকোনমি পলিসিকে বাড়াতে ব্যাপক সাহায্য করেছিল। এই কারণেই যেখানে 1970-এ বাংলাদেশের জিডিপি $8.9 বিলিয়ন ছিল, সেখানে 2022-এ সেটা বেড়ে $460 বিলিয়ন হয়ে যায়। 2021 থেকে 22-এ যেখানে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম $824 ছিল, সেখানে ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম ছিল $2320। তবে আপনার মনে যদি এই প্রশ্নটা থাকে যে বাংলাদেশ কি ভবিষ্যতে ইন্ডিয়ার থেকেও ডেভেলপ কান্ট্রিতে পরিণত হবে, তাহলে এর উত্তর হবে না। তার কারণ হলো যে দেশের জনসংখ্যা যত বেশি হয় সেই দেশের পার ক্যাপিটা ইনকাম ততই কম হয়। বাংলাদেশের জনসংখ্যা যেখানে 16 কোটি, সেখানে ইন্ডিয়ার জনসংখ্যা 140 কোটি। তবে এর মানে এই না যে বাংলাদেশ ভারতের থেকেও ডেভেলপ কান্ট্রি। বিশ্বের ধনী কান্ট্রিদের মধ্যে যেখানে ইন্ডিয়া 5 নম্বরে আসে, সেখানে বাংলাদেশ হলো 33তম। তবে কিছু সময় পর্যন্ত বাংলাদেশের জিডিপি যেরকম করে গ্রোথ হচ্ছিল, তাতে করে কিছু অ্যাডভাইজাররা ভারতকে বাংলাদেশের কাছ থেকে কিছু শেখার কথা বলছিল। তবে এই বাংলাদেশি আজ পুয়ার এক্সপোর্ট ডিম্যান্ড, হাই ইনফ্লেশন, ফলিং রেভিডেন্স, ডিপ্লেটিং ফরেস্ট রিজার্ভ আর এনার্জি ক্রাইসিসের মতো বহু সমস্যার সম্মুখীন হচ্ছে। আর বাংলাদেশ যে IMF-এর কাছ থেকে লোন নিয়েছে, তার বক্তব্য হলো ইন্ডিয়াতে আজ জিডিপি কমার চান্স না এর সমান। তো আপনি এখন ভাবতে পারেন যে বাংলাদেশ যদি সত্যিই ফাস্ট গ্রোয়িং ইকোনমি হয়ে থাকে, তাহলে আমাদের লোন নেওয়ার প্রয়োজন হলো কেন, আর কেনই বা বাংলাদেশেরও শ্রীলঙ্কা আর পাকিস্তানের মতো দশা হতে পারে। বন্ধুরা, বাংলাদেশের আজ এই দশার পিছনে কিছুটা ভূমিকা রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধেরও রয়েছে। আসলে বাংলাদেশ ফুড আর এনার্জির একটা সবচেয়ে বড় ইম্পোর্টার, আর এখানকার এগ্রিকালচার ইম্পোর্টেড ফার্টিলাইজারের ওপরে ডিপেন্ড করে থাকে। আর এই যুদ্ধের পরে যেহেতু এই সমস্ত জিনিসের দাম অনেক বেড়ে গিয়েছে, এই জন্য বাংলাদেশকে এগুলো এক্সপোর্ট করতে অনেক ঝামেলা ভোগ করতে হচ্ছে। আপনাদের বলে দিই, বিগত 11 বছরের মধ্যে ইউরিয়ার দাম বাংলাদেশে এই প্রথমবার বেড়েছে। 1 কেজি আটার দাম যেখানে 60 টাকা, 1 কেজি চালের দাম 50 টাকা, আর 1 কেজি চিনির দাম সেখানে 100 টাকা পর্যন্ত পৌঁছে গেছে। আর এই কারণেই বাংলাদেশের সমস্ত পাবলিক আজ প্রোটেস্ট করার জন্য রাস্তায় নেমে গিয়েছে, আর সরকারের কাছে জিনিসের দাম কমানোর দাবি করছে। আর বাংলাদেশ যে টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাহায্যে নিজের জিডিপির ব্যালেন্স করে রেখেছিল, তাতেও কিছুটা কমতি দেখা দিচ্ছে। কোভিড প্যান্ডামিকের পরে বাংলাদেশে এই রেডিমেড গার্মেন্টসের ডিম্যান্ড গ্লোবাল মার্কেটে অনেকখানি কমে গেছে। তাছাড়া বাংলাদেশে দ্রুত জিনিসের দাম বাড়ার ফলে দেশে নতুন গরিবের তৈরি হচ্ছে। আসলে আগের বছরের একটি রিসার্চ অনুসারে বাংলাদেশের নতুন করে 3 কোটি 9 লাখ মানুষ গরিব হয়ে গেছে। এটা টোটাল পপুলেশনের 18.54%। যদিও এটার জন্য কিছুটা দোষী কোভিড প্যান্ডামিক। এই সময় মানুষের ইনকাম একদম কমে গিয়েছিল, যার কারণে তারা টাকা ধার করতে বাধ্য হয়। বন্ধুরা, এটা শুধু এখানকার পাবলিক না, বরং এখানকার সরকারও এই পথ অনুসরণ করেছে। 1971 থেকে 2017 পর্যন্ত বাংলাদেশ সরকার যতটা লোন নিয়েছিল, ততটা পরিমাণ টাকা তারা এই 5 বছরের মধ্যেই নিয়ে ফেলেছে। আর এই কারণেই বাংলাদেশের ক্যাপিটা ইনকামের আজ এই অবস্থা। তাছাড়া বর্তমানে বাংলাদেশ রেভিডেন্সের ক্ষেত্রেও অনেকটা পিছিয়ে পড়েছে। আর এই পিছিয়ে পড়ার পিছনে 3টি কারণ রয়েছে। প্রথম হলো বাংলাদেশ এখন ওয়ার্কারদের বিদেশে পাঠাতে ব্যর্থ হচ্ছে। যেখানে 2012-তে বাংলাদেশের বিদেশি কর্মচারীর সংখ্যা ছিল প্রায় 7 লাখ, সেখানে 2013-তে তা কমে গিয়ে 3 লাখের কাছে চলে আসে। দ্বিতীয় কারণ হলো কিছু বছর ধরে ব্যাপক সংখ্যায় মাইগ্রেন্টসরা বিদেশ থেকে আবার বাংলাদেশে ফিরে আসছে। আর তৃতীয় কারণ হলো বাংলাদেশ সবচেয়ে বেশি পরিমাণের এভিডেন্স সৌদি আরবিয়ার কাছ থেকে রিসিভ করে। তো যেহেতু সৌদি আরবিয়ার আনএমপ্লয়েড রেট 7.0% হয়ে গেছে, সেই কারণে সৌদি আরবিয়া ফরেনার ওয়ার্কারদের আর কাজে রাখছে না। বন্ধুরা, বাংলাদেশে আজ ফরেস্ট রিজার্ভও প্রচুর পরিমাণে কম হতে শুরু করেছে। আর এটাকে বাঁচানোর জন্য বাংলাদেশকে IMF-এর কাছ থেকে $4.5 বিলিয়ন লোন নিতে হয়, আর যেটার ইন্টারেস্ট রেট হলো 2.2%। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশের ইকোনমির আজ কী অবস্থা। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি আপনার বন্ধু আর ফ্যামিলির লোকেদের মধ্যে শেয়ার করতে পারেন, আর ভিডিওটিতে একটি লাইক করতে পারেন। এইরকম ইন্টারেস্টিং আর নলেজেবল ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যাওয়ার আগে ভিডিওটি আপনি কোন দেশ থেকে দেখছেন সেটা কমেন্ট করে অবশ্যই বলে যাবেন। তো দেখা হচ্ছে আবার জলপরীর একটি নতুন এপিসোডে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।